এসএসসিতে পাশের হার কমে দাঁড়িয়েছে ৬২.25, কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। মন খুলে মার্কস দেওয়া যায় না বললেন শিক্ষামন্ত্রী। ফলাফলে বড় ধাক্কা রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডে, শতভাগ জিপিএ 5 পেয়ে দেশসেরা নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানালেন ত্রিবেদী। শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত হবে, আশাবাদ ঢাকার। রিয়াদে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁ ও নাটোরের 16 জনের বাড়িতে আহাজারি, লাশ বুঝে পাওয়ার অপেক্ষা স্বজনদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২.25%। ফল প্রকাশ অনুষ্ঠানে মূল্যায়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন, মন খুলে গান গাওয়া যায়, কিন্তু মার্কস দেওয়া যায় না। অন্যদিকে উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে সরকার। জিপিএ 5 পেয়েছে 1,06,009 জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাশের হার এবং জিপিএ 5 দুটিই কমেছে। সোমবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এছাড়া নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৬৮.৫%, যা ২০২৫ সালে ছিল ৬৮.৪%। তবে সার্বিকভাবে পাশের হার কমেছে ৩.19%। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর গড় পাশের হার ৫৫.৪৯%। এই বোর্ডে জিপিএ 5 পেয়েছে ৬,৭১৬ জন পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮.২%। জিপিএ 5 পেয়েছে ৩,৯৫১ জন পরীক্ষার্থী। বিদেশি মোট 9টি কেন্দ্রে মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৩৫৪ জন। পাশের হার ৮৮.06%। অকৃতকার্য হয়েছে ৪৮ জন। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশ নেই 57টি প্রতিষ্ঠানে। ২০২৫ সালে ছিল 48টি। এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে শূন্য পাশ প্রতিষ্ঠান 226টি, ২০২৫ সালে ছিল ৮৬টি। আর কারিগরি শিক্ষা বোর্ডে শূন্য পাশ প্রতিষ্ঠান 29টি, ২০২৫ সালে যেখানে শূন্য পাশ ছিল না। রাজধানীর বাইরেও এসএসসির ফলাফল প্রকাশের পর উল্লাসে মেতে উঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলাফলে এবার বড় বিপর্যয় হয়েছে রাজশাহী ও দিনাজপুরে। গত বছরের তুলনায় এই দুই শিক্ষা বোর্ডে পাশের হার যথাক্রমে কমেছে 14% ও 9%। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সারা দেশের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে নাজনীন আক্তারের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা দুটোই কমেছে। পাশের হার 59.48%, যা গত বছর ছিল 72.70। এবার পাশ করেছে 77,453 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। ময়মনসিংহ বোর্ডে পাশের হার 57.39%। মোট পাশ করা শিক্ষার্থীর সংখ্যা 60,274 জন। বোর্ডের 10টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা 4টি। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের যে কঠোর পরিশ্রম, আমাদের যে একটা নিজের সাথে কমিটমেন্ট থাকে, আমি প্রত্যেকটা ব্যাচ ধরে একটা স্বপ্ন এঁকে দিই। আমি চেষ্টা করেছি, আমি আমার টিচারদের গাইডলাইন ফলো করেছি। অনেক খুশি, রেজাল্ট এতটা আশা করি না আর কি, অনেক বেশি আসছে, আশার বাইরেও আসছে আর কি। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে ফলাফলে বড় বিপর্যয় হয়েছে। গত বছরের তুলনায় পাশের হার কমেছে প্রায় 14%। এবার এই বোর্ডে এসএসসিতে পাশ করেছে 63.67% শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে 16,113 জন। 2,713টি স্কুলের মধ্যে শতভাগ পাশ করেছে 35টি স্কুলের শিক্ষার্থীরা। আর একেবারেই পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 5টি। এসএসসিতে যশোর বোর্ডে পাশের হার 66.27%। জিপিএ 5 পেয়েছে 11,478 জন। বিভিন্ন স্কুলে ঢাকঢোল বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের। যদিও গত বছরের তুলনায় এবছর পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা কমেছে এই বোর্ডে। বেড়েছে একজনও পাশ করেনি এমন স্কুলের সংখ্যাও। সিলেট বোর্ডে পাশের হার 58.33%। এবছর জিপিএ 5 পেয়েছে 3,836 জন। গত বছরের তুলনায় যা অনেকটাই কমেছে, তবে বেড়েছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা।
সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন। মেয়েরা কিন্তু সিনসিয়ার পড়াশোনা করে। বরিশাল শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা। পরীক্ষায় পাশের হার 60.35%। জিপিএ 5 পেয়েছে 2778 জন। এবছর বোর্ডের অধীনে 5টি স্কুল থেকে 32 শিক্ষার্থী অংশ নিয়ে একজনও পাশ করতে পারেনি। কার অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমার আব্বু আম্মুর, এটা মানে না বললেই না। আর হচ্ছে স্কুলের টিচাররা সবসময় হচ্ছে আমাদের কিভাবে কি করতে হবে, মানে কোন দিকে গেলে ভালো হবে, কিভাবে আরও বেশি ভালো করা যায়, সেটা হচ্ছে সবসময় বলতো। নির্ঘুম রাতের এই একটা ফল পেয়েছি আমরা। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধস নেমেছে। পাশের হার কমে দাঁড়িয়েছে 58.05%। এবার পরীক্ষায় অংশ নেয় 1,80,752 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 1,04,925 জন। জিপিএ 5 পেয়েছে 13,639 জন। এদিকে শূন্য পাশের শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে হয়েছে 18টি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এসএসসির ফলাফলে এবারও দেশ সেরা ফলাফল করেছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এবছর পরীক্ষায় অংশ নেওয়া 382 জন শিক্ষার্থী সবাই জিপিএ 5 পেয়েছেন। লেখাপড়ার পরিবেশ এবং সম্মিলিত প্রচেষ্টাতেই সাফল্যের এই ধারাবাহিকতা বলে মনে করেন শিক্ষার্থী শিক্ষকেরা। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে জানাচ্ছেন মুস্তাফিজ আরেফিন। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া এই স্কুলের শতভাগ শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এবছর বিজ্ঞান বিভাগ থেকে 376 জন ও ব্যবসায় শিক্ষা শাখায় 6 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সর্বমোট 382 শিক্ষার্থী সবাই পেয়েছে জিপিএ 5। এমন ফলাফলে আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। নিয়মিত পড়ালেখার পাশাপাশি অক্লান্ত পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা, নিয়মিত ক্লাস ও পরীক্ষার কথা বলেন শিক্ষার্থীরা। আজকের ফলাফল পেয়ে আমি অনেক 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 বেশি খুশি। আমরা আমাদের প্রাপ্য অধিকার, প্রাপ্য ফলাফল অর্জন করতে পেরেছি। পুরো ক্রেডিটটা আমরা আমাদের টিচারদেরকে দিতে চাই, কারণ কমার্সের আমরা স্টুডেন্ট কম ছিলাম, তো স্যারেরা আমাদেরকে সকালে আনাইছে, রাতে আনাইছে, মানে পুরো দিনটাই আমরা মোটামুটি স্কুলেই ছিলাম। এসএসসি যখন রেজাল্ট দিল আমাদের সব গ্লানি মুছে গেল। আমাদের এমকেএম স্কুল পুনরায় 382 তে 382 পেয়েছে। মানে আমাদের মোল্লা স্যার, চেয়ারম্যান স্যার, মানে ওনার যে গাইডলাইন ছিল এটা আসলেই মানে ভালো ছিল। টিচারদের অবদানটা বেশি, তারা যদি আমাদেরকে এত মানে প্রেশারটা না দিয়ে মানে কেয়ার না করতে, তাহলে আমরা এরকম ভালো রেজাল্ট আসলে করতে পারতাম না। স্কুলটির এমন সাফল্যে শিক্ষক ও অভিভাবকরাও গর্বিত। জীবনের প্রথম ধাপে এই এসএসসি পরীক্ষাটা, এই প্রথম ধাপের ভিতরে আমরা অনেক আনন্দিত। প্রতি বছরের এই বছরও সেরা হয়েছে, আমরা আসলে অনেক খুশি। সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যেন সফল ও মানবিক হয়ে ওঠে সেই চেষ্টাই করে যাচ্ছেন বলে জানালেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদির মোল্লা। গত বছর 320 শতভাগ জিপিএ পেয়েছে, ইনশাল্লাহ এবার আপনাদের 382 শতভাগ জিপিএ পেয়েছে। তো এই যে ধারাবাহিক ফলাফল, এটার পিছনে আমি একা নই, সকল নরসিংদীবাসী তথা সকল অভিভাবক, শিক্ষার্থী, বিশেষ করে আমাদের পরিশ্রমী সকল শিক্ষকদেরই অবদান। আগামী দিনও আশা করি এই ফলাফল ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হবে। এই ফলাফলের অর্জনের পিছনে সবচেয়ে বড় যিনি কারিগর, উনি আমাদের প্রতিষ্ঠানের সভাপতি জনাব আব্দুল কাদির মোল্লা মহোদয়। উনার কঠোর নির্দেশনা এবং অনুশাসন সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সার্বক্ষণিক নজরদারি এবং পরিশ্রমের ফলে আজকে অর্জন সম্ভব হয়েছে। প্রতিটা শিক্ষক শিক্ষার্থীকে সার্বিক তদারকি করে এবং যে সকল শিক্ষার্থী একটু পিছিয়ে থাকে এ সকল শিক্ষার্থীকে মার্কিং করে আমরা প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা দীর্ঘ 3 মাস এদের পিছনে শ্রম দিয়েছি। গত বছরও এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে দেশসেরা ফলাফল করেছিল। মুস্তাফিজ আরেফিন, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ নির্ভর ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্রে পরিণত করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন সময় শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ রাষ্ট্র পুনর্গঠনের। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে
এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কথা মাথায় রেখে পরিকল্পনা নিচ্ছে যাতে দেশের মানুষ তার সুফল পায়। সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে, যা অচিরেই সকল নাগরিকের কাছে পৌঁছে যাবে বলে আশা করেন তারেক রহমান। এ সময় এসডিজি ভিলেজ বিশ্বের সামনে দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তারেক রহমান। সকল শ্রেণী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ এবং এসডিজি বাস্তবায়নে অর্জিত অগ্রগতির সুসংহত করতে বর্তমান সরকার পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন বা রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন এই 3R কৌশল গ্রহণ করেছে। আগামী দিনের কর্মপরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন। আমাদের মাননীয় প্রধান ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে আশা করে বাংলাদেশ। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে এই আশার কথা জানানো হয়েছে। সকাল 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। এ সময় শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব দেন। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। পরে দীনেশ ত্রিবেদী জানান, দুই দেশের নানা সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুসম্পর্ক চান বলেও জানান দেশটির হাইকমিশনার। We are positive that দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। ইস্যু না থাকলে এটা ডেমোক্রেসি না। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই যে ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে ইট বি উইন উইন সিচুয়েশন। আর এইটা আমাদের যা হিস্টোরিক্যাল আছে ওইটা তো আপনি বদলাতে পারবেন না। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসি। সৌদি আরবের রিয়াদের মানপুয়া এলাকায় সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির শিকার 16 বাংলাদেশির 13 জনের বাড়ি নওগাঁয়, বাকি 3 জন নাটোরের। তাদের পরিবারে চলছে শোকের আহাজারি। দ্রুত প্রিয়জনের লাশ দেখার অপেক্ষায় স্বজনেরা। নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন ও নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে রবিবার স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে ওই সোফা কারখানাটিতে আগুন লাগে। এ সময় কারখানায় আটকে পড়া 16 বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর আত্রাই ও সদর উপজেলায়, বাকি 3 জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। মারা যাওয়া ব্যক্তিরা হলেন আত্রাই উপজেলার সাদনগর গ্রামের সাগর, খরস্রোতা গ্রামের মজিদুল ও আব্দুল জলিল, উজানপই গ্রামের ফরিদ শেখ, দুবাই গ্রামের সুমন ও হাসিবুল হাসান শুভ, কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মোহন প্রামাণিক ও তার ছোট ভাই সুমন প্রামাণিক, একই গ্রামের রুবেল প্রামাণিক, কলিমুল্লাহ প্রামাণিক, বোয়ালা গ্রামের হৃদয় ও মধ্য বোয়ালিয়া গ্রামের মিনহাজ এবং নওগাঁ সদর উপজেলার নওগাঁ পৌরসভার পার নওগাঁ এলাকার শাহিন। স্বজন হারানোর বেদনায় পরিবারগুলো শোকে মুহ্যমান। বরাবর মেয়ের ছেলে আছে ওখানে, সে ফোন দিছিল, দিয়া বললো যে এরকম ভাব মামা রুমে ঘুমাইছিল। আমরা ইয়াত গেছিলাম, সেলুনের দোকান গেছিলাম, এসে দেখি আগুন লাগছে। গেট খুলে দেখি মানে ঘর অন্ধকার, মানে মামার কোনো চিহ্ন মিহ্ন নেই। তো মা তুমি কি করেছেন, কি খাচ্ছেন, কি রান্না করেছেন? আমার সওয়াল যেটা দেখি, মা তুমি নামাজ কালাম করবেন, তুমি কোনো কাজকর্ম করবেন না, তোমার অসুখ শরীর। বিদেশ গেলে হয়তো যা কামাই করে একটু টাকা পয়সা দেশে পাঠালে বাড়ির পরে একটু ভালোভাবে খাবে, সংসারটা ভালোভাবে চলবে, এই উদ্দেশ্যে গেছে।
এদিকে সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার 3 রেমিটেন্স যোদ্ধা মারা যান। এমন খবরে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। 3 রেমিটেন্স যোদ্ধার মধ্যে একজন 7 মাস আগে সৌদি আরব যান। ধার দেনা করে বিদেশ গেলেও এখনো তাদের সেই ঋণ শোধ হয়নি। মরদেহগুলো দ্রুত পরিবারের কাছে হস্তান্তর সহ ক্ষতিপূরণের দাবি স্বজনদের। আমার ছোট বাচ্চাটা কিভাবে কান্না করেছে, আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে একা একা কিভাবে কি করবো, আমি কিছু ভাবে পাচ্ছি না। 6,70,000 টাকা নুন করছি, তার ছাল চায়না পয়সা দিয়ে পাইনি। কারখানার আবার বেতন এই ভাড়া দিতে লাগছে 16 লাখ টাকা 8 জনে। সরকারের কাছে দাবি ঋণপাতি যেন কিছুটা শোধ করে দেয় সরকারে, আর লাস্টটা যেন এই দেশে পৌঁছায় দেয়। লোন পরিশোধের দায়ে তাদের একটা টেনশন, এদিকে ছেলে মৃত্যুর একটা শোক, এই সকল কিছু মিলে তারা খুব দুর্বিষহ জীবনযাপন করছে। ধার দেনা পরিশোধের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সম্পূর্ণ সরকারি খরচে এই লাশগুলো অতি দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা করে। আসলে আমাদের এবং আমাদের এলাকাবাসীর সবার এই একটাই এখন চাওয়া। মরদেহগুলো দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নাটোর জেলা প্রশাসক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তাদের নিহতদের লাশ দেশে কত দ্রুত আনা যায় সেই ব্যাপারে কথা বলেছি, আমরা যোগাযোগ রাখছি। একই সাথে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এদিকে প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিবৃতিতে শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সুচরিত সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেয়া যাবে না। সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলা বোনারপাড়া আজহার উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যায় জড়িতদের বিচার ও আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জামাত আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে একবার লড়াই করেছেন, আরেকটি ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে প্রয়োজনে আবারও মাঠে নামবেন। ফ্যাসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস, এটা যেখানেই ভর করে ওরাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। একটু আগে আপনাদের কাছে শহীদ হওয়ার দোয়া চেয়েছি না, প্রয়োজনে জাতির জন্য আরেকটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে 1000 বার শুকরিয়া আদায় করে রক্তের চাদর করে আল্লাহর দরবারে হাজির হব। ঝালকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে হামলার সময় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন বাবা। উপজেলার গোবিন্দপুর গ্রামে রবিবার বিকেলে হামলা হয়। পুলিশ জানিয়েছে, নলছিটির গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিমের সঙ্গে প্রতিবেশী সজল খানের দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল। তারই জেরে রবিবার বিকেলে বাড়ির সামনের রাস্তায় জসিমকে একা পেয়ে সজল তার বাবা সেলিম খান ও ভাই শফিক খান লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় জসিমের চিৎকার শুনে তার বাবা আক্কাস তাকে বাঁচাতে গেলে তাদের দুজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আক্কাস খানের মৃত্যু হয়। দেশের আরো কিছু ঘটনা নিয়ে এখন ডেস্ক রিপোর্ট দেখুন। আমরা ওনার সাথে আছি। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা হয়েছে সাভারে। বিরুলিয়ার ইস্টার্ন ইউনিভার্সিটিতে হয় আয়োজন। প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার। মাদক, মানব পাচার, কিশোর গ্যাং, ভূমিদস্যু, চাঁদাবাজি ও বাল্যবিবাহ, এই 6টি বিষয়ে গুরুত্ব দিয়ে সমাজকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী। শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। নড়াইলে নানা আয়োজনে চিত্রশিল্পী SM সুলতানের 103তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শহরের মাসিমদিয়ায় শিল্পীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, কোরআনখানি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় হয় আয়োজন।
নানা আয়োজনে পালিত হয়েছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী। বন্দরের বালুরচর এলাকার একটি রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত। গ্রামাঞ্চলে খেলাধুলা প্রসারে কুড়িগ্রামে খেলোয়াড়দের নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে হয়েছে মুক্ত সংলাপ। সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম 3 ও 4 আসনের সংরক্ষিত সংসদ সদস্য সুরাইয়া জেরিন। সিরাজুম শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।